পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্পের পঞ্চম পাঠে তোমাদের স্বাগত। আজ আমরা অনুশীলনী অর্থাৎ হাতে কলমের 10 থেকে বাকিগুলো করব। এর আগের পাঠে অর্থাৎ চতুর্থ পাঠে আমরা অনুশীলনীর 1 থেকে 9 করেছি। আজকে তারপর থেকে আমরা করব। 10 নম্বর প্রশ্নে দেখো কি আছে, কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। কোনটি কোন শব্দ অর্থাৎ কোনটি কোন শ্রেণীর শব্দের মধ্যে পড়ছে সেগুলো বলছে ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। এখানে কি আছে, এখানে দেখো ডান দিকে একটা গোল মতন জায়গা রয়েছে, সেখানে কতগুলো শব্দ রয়েছে, আর বাঁদিকে একটা চার্ট করা রয়েছে, ওপরে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এরমভাবে ভাগ করা রয়েছে। এবার ঝুড়ি থেকে শব্দ নিয়ে যেটা বিশেষ্য সেটা বিশেষ্যর ঘরে, যেটা বিশেষণ সেটা বিশেষণের ঘরে, যেটা সর্বনাম সেটা সর্বনামের ঘরে, যেটা অব্যয় সেটা অব্যয়ের ঘরে, যেটা ক্রিয়া সেটা ক্রিয়ার ঘরে বসাতে হবে। এবার এখানে দেখো কতগুলো শব্দ রয়েছে। প্রথমে রয়েছে মস্ত, একদম প্রথমে রয়েছে মস্ত। মস্ত হচ্ছে বিশেষণ। তারপরে রয়েছে আমাদের। আমাদেরটা কিসের কোন ঘরে যাবে? আমাদের হচ্ছে সর্বনাম। তারপরে রয়েছে শিকার। শিকার হচ্ছে বিশেষ্য। তারপরে আছে তুই। তুইও হচ্ছে সর্বনাম। তারপরে সে, সেও সর্বনাম। এরপরে আছে লড়াই। লড়াই বিশেষ্য। তারপরে রয়েছে বুড়ো, বিশেষণ। এরপরে রয়েছে ভীষণ, ভীষণটাও বিশেষণ। তারপরে ছোট্ট, ছোট্টটাও বিশেষণ। এরপরে আছে ও, ও হচ্ছে অব্যয়। তারপরে আছে চড়ায়, গরু মোষ ছাগল চড়ায়, সেই চড়ায়, চড়ায় হচ্ছে ক্রিয়া। তারপরে আছে রাখে, রাখেও হচ্ছে ক্রিয়া। এরপরে ঝাঁকড়া, ঝাঁকড়া হচ্ছে বিশেষণ। তারপরে ধারালো, ধারালো বিশেষণ। ওঠে, ওঠে হচ্ছে ক্রিয়া। এবং সবশেষে রয়েছে সরু শব্দ, এটা হচ্ছে বিশেষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ্যর মধ্যে রয়েছে শিকার, লড়াই। বিশেষণের মধ্যে রয়েছে মস্ত, বুড়ো, ভীষণ, ছোট্ট, ঝাঁকড়া, ধারালো, সুর। আর সর্বনাম পদের মধ্যে রয়েছে আমাদের, তুই, সে। অব্যয় পদে রয়েছে ও। ক্রিয়াপদের মধ্যে রয়েছে চড়ায়, রাখে, ওঠে। এরপরে চলে যাও 11 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো। একটা করে দেওয়া হলো, একটা উদাহরণ তোমাদের করে দেওয়া হয়েছে দেখবার জন্য। নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটো বাক্য আছে, সেই দুটো বাক্যকে জোড়া দিয়ে একটা বাক্য লিখতে হবে। যেমন 11-র 1-এ কি রয়েছে, কি গল্পই বললে আজ দাদু সবাই শুনছিল গো। কি গল্পই বললে আজ দাদু দাড়ি, এটা একটা বাক্য। সবাই শুনছিল গো, এটা আরেকটা বাক্য। এটা কিভাবে করেছে দেখো, দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো। দাদু এমন গল্প বললে সবাই শুনছিল গো। এরপরেটা দেখো 11-র 2, এতো আরে ছেলে তুই বড্ড ভালো। এতো আরে এটা একটা বাক্য, ছেলে তুই বড্ড ভালো, এটাকে আমরা একটা বাক্যে পরিণত করব। তুই বড্ড ভালো ছেলে রে এতোয়া। এরপরে 11-র 3, তুই বড্ড বকিস এতোয়া, এটা একটা বাক্য। তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না, এটা আরেকটা বাক্য। এবার এটাকে আমরা একটা বাক্যে পরিণত করব।
তুই এত বকিস যে এতোয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। তুই এত বকিস যে এতোয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। এরপরে চলে যাও 11-4। বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। দুটো বাক্য, বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল, দুটো বাক্য। এই দুটোকে এক করতে হবে। এটা কিভাবে করব? বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল, বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। এরপরে দেখো কি আছে, আদিবাসী আসছে, দাড়ি মানুষ বাড়ছে, দুটো বাক্য। আদিবাসী আসছে, দাড়ি মানুষ বাড়ছে, দুটো বাক্য। এটা কিভাবে করব? আদিবাসী আসায় মানুষ বাড়ছে, এটা দুটো বাক্যে আমরা করলাম। এরপরে চলে যাও 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে কতগুলো শব্দ এলোমেলো বর্ণ দিয়ে কতগুলো রেখা আছে, সেগুলো দিয়ে অর্থপূর্ণ শব্দটা করতে হবে। ওলট পালট করে দেওয়া আছে। দিশি আবা, প্রথমটা দিশি আবা, এটা হবে আদিবাসী, আদিবাসী। তারপরে দেখো বখারের ন সু, এটা হবে সুবর্ণ রেখা। তারপরে আছে গাংরা হ্রদ, এটা হবে কি? এটা আমরা পাচ্ছি দরঙ্গাড়া। এরপরে আছে টিরা পোমা, এটা হবে পোড়া মাটি। তারপরে আছে জপুদি রুয়া, এটা হবে আদি পুরুষ। আমরা যদি গল্পটা ভালো করে পড়ি, কবিতাগুলো ভালো করে পড়ি, আমাদের এই ধরনের উত্তরগুলো দিতে খুব সুবিধা হবে। এই যে আদিবাসী, সুবর্ণরেখা, এই শব্দ সবগুলো আমাদের এই গল্পটার মধ্যে রয়েছে। আচ্ছা, এ গেল 12 নম্বর প্রশ্নের উত্তর। এরপর চলে যাও 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে কি আছে? এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আগে ছিল এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো, এবার আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 13-1 ছাগল কাজ গরু ওর চড়ানো। তাহলে ছাগল কাজ গরু ওর চড়ানো, এলোমেলো শব্দগুলো রয়েছে, এগুলো সঠিক স্থানে প্রয়োগ করে একটা বাক্য তৈরি করতে হবে, যেটার মধ্যে একটা অর্থ থাকবে, সঠিক অর্থ থাকবে। তাহলে আছে ছাগল কাজ গরু ওর চড়ানো, এটা হবে ওর কাজ গরু ছাগল চড়ানো, বা ওর কাজ ছাগল গরু চড়ানো। এরপরে চলে যাও 13-2 তীর সনসন তারা তখন ছোড়ে, তীর সনসন তারা তখন ছোড়ে, তখন তারা তীর ছোড়ে সনসন। এরপরে চলে যাও 13-3 আগে হাজার চাঁদ হাজার, আগে হাজার চাঁদ হাজার, এটা হবে হাজার হাজার চাঁদ আগে। এরপরে 13-4 চলে যাও ছিল পাথরের হাতিশালাটা আর, ছিল পাথরের হাতিশালাটা আর, আর ছিল হাতিশালাটা পাথরের, বা পাথরের হাতিশালাটা যেটা রয়েছে এখানে আমাদের গল্পের মধ্যে সেটা লিখতে হবে, আর হাতিশালাটা ছিল পাথরের। এরপরে সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে, সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে, গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে, প্রতি সপ্তাহে আমরা জানি গ্রামে হাট বসে, তাহলে প্রতি সপ্তাহে গ্রামে তো হাট বসে, এভাবেও লিখতে পারো, গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে, বা প্রতি সপ্তাহে গ্রামে তো হাট বসে। এরপরে চলে যাও 15। 15 প্রশ্নে কি আছে? নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। এগুলো তোমাদের নিজে করতে হবে, আমি কিছুটা বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 15-1 সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? সেও এক ভীষণ যুদ্ধ, এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ইংরেজ সাহেবরা যখন সালগেরিয়া গ্রামে এসেছিল, সেই আদিবাসীদের গ্রাম সালগেরিয়া তারা জোরজুলুম করে তাদের অধিকার থেকে সরিয়ে দেয়, অধিকার কেড়ে নেয়। এবার এই যে জোরজুলুম করে, প্রথম কথা তারা পড়াশোনা জানতো না, তাদের ভুল বুঝিয়েছে বলে জোরজুলুম করে অধিকার করে নেয়, তারা গ্রামটাকে দখল করে নেয়, সালগেরিয়া গ্রাম।
তখন সিধু কানু ওই সাঁওতালদের যে নেতা, সিধু কানু সাঁওতাল বিদ্রোহের যে নেতা, তারা একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। এরপরে চলে যাও, গায়ের নাম হাতিঘর হলো কেন? এক সময় গ্রামে মতিবাবুদের পূর্বপুরুষ মস্ত জমিদারি ছিল, তাদের প্রচুর হাতি ছিল এবং হাতিশালা ছিল। সেই হাতিশালাটা পাথরের, এবং ওই হাতি থাকার কারণেই ওই গ্রাম বা ওই অঞ্চলটার নাম হাতিঘর হয়ে যায়। তাদের প্রচুর হাতি ছিল। ভজনভুক্তা এতোয়াকে কি বলতো? ভজনভুক্তার পরিচয় আমরা এই গল্পে পেয়েছি শেষের দিকে। সে এতোয়াকে বলতো যে সে খুব ভালো ছেলে, কিন্তু স্কুলে যায় না, এটাই তার দুঃখ। আরও সে বলতো যে তাদের সময় জঙ্গল থেকে অনেক দূরে, প্রায় 4 মাইল দূরে পাঠশালা ছিল, কিন্তু এখন তো গ্রামেই স্কুল, অত দূর যেতে হয় না, তাও কেন এতুয়া যায় না? এটাই তার একটা আক্ষেপ। এবং তাকে বাড়ির কাছে যখন পৌঁছে দেয়, সে বলল বাকিটা একাই চলে যেতে পারবে। এরপরে চলে যাও 15-4, হাতি ঘরে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো। এই যে হাতি ঘরে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো, এখানে লেখা আছে যে হাওড়া থেকে খড়গপুরে গিয়ে বাসে বসতে হবে, নামতে হবে কোথায় সেটাও বলা আছে, গুপ্তমণি মন্দিরের কাছে। সেখান থেকে হাঁটতে হাঁটতে ছোট নদী, সেসব পেরিয়ে এগিয়ে যেতে হবে দক্ষিণের দিকে, পথে পড়বে ডুলং নদী, আকাশছোঁয়া শাল, অর্জুন গাছ, এভাবে এতোয়াদের গ্রাম হাতিঘরে যাওয়া যাবে। এটা আরো একটু ভালো করে সুন্দর করে এই জায়গাটা পড়ে তোমরা গুছিয়ে লিখে নেবে। এরপরে আছে এতোয়া নামটি কেন হয়েছে? আদিবাসীরা যখন যার ইচ্ছে নাম ওরভাবে দেয় না, জন্মবারের সাথে সঙ্গতি রেখে মিলিয়ে তারা নাম রাখে। রবিবার জন্মাবর কারণে ঠাকুরদা মঙ্গলমুন্ডা এতোয়া নামটা দিয়েছিল। রবিবার শব্দের অর্থ হচ্ছে এতোয়া, সেজন্য নাম রেখেছিল। এতোয়ার রোজকার কাজের বর্ণনা করো। এতোয়ার রোজকারের কাজ আমরা এই গল্পের মধ্যেই দেখতে পেয়েছি। সে দোকানের দোকান ঝাড় দিয়ে তার কাছ থেকে বস্তা চেয়ে নেয়, পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু। তারপর ডুলং পেরিয়ে চলে যায় সে মাঠে, গরু ছাগল চড়ায়, নদী পেরিয়ে যায় মোষের ওপর পিঠে, নানা রকম ভাবে তার দিন কাটে। তার নানা কাজের কথা এখানে বলা আছে। এখন গ্রামে স্কুল, তবু বক্তা আমরা জানি ভজনভুক্তা। আগে কি ছিল? আগে স্কুল ছিল না গ্রামে, প্রায় 4 মাইল পেরিয়ে গ্রামের থেকে স্কুলে যেতে হতো। এখন গ্রামে গ্রামেই স্কুল আছে। তাহলে এভাবে আমরা যে 15 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো এভাবে করব। এখানে কিছু প্রশ্নের আমি হিন্টস দিলাম, সেভাবে তোমরা করে নেবে। এরপরে চলে যাও 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে কি আছে? বাঁদিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো। দেখো, বাঁদিকে 5টা শব্দ দেওয়া রয়েছে, আরো ডান দিকে 5টা শব্দ দেওয়া রয়েছে। বাঁদিকে 5টা, ডান দিকে 5টা, এবং এই যে 5টা শব্দ, তার মধ্যে কোথাও না কোথাও মিল আছে। সেই মিলগুলো খুঁজে নিয়ে লিখতে বলছে। যেমন হাতি, হাতির সাথে কিসের মিল আছে? দেখো, ডান দিকে তৃতীয়টা সুর, হাতির সুর আছে আমরা জানি, সেই জন্য হাতির সঙ্গে সুরের মিল হচ্ছে। তাহলে হাতি সমান সমান সুর। এরপরে চলে যাও চাল, চালের সাথে কি মিল আছে? ধান, কারণ ধান থেকেই চাল তৈরি হয়, আমরা যে ভাত খাই সেই চাল, তাহলে চালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি ধানের। এরপরে দেখো গ্রাম, গ্রাম হচ্ছে পল্লী, পল্লী শব্দের অর্থ গ্রাম, আর এখানে গ্রামের সমান সমান আমরা তাহলে পল্লী বলতে পারি। এরপরে চলে যাও, কি আছে? চাঁদ, চাঁদ এর সঙ্গে কি শব্দের মিল আছে? তোমরা সহজেই বুঝতে পারছো, জ্যোৎস্না, কারণ চাঁদের আলোকে বলা হয় জ্যোৎস্না, তাহলে চাঁদ সমান সমান হচ্ছে এখানে জ্যোৎস্না। এরপরে কি আছে? পাতা, পাতার সাথে কি মিল আছে? পাতার সাথে মিল রয়েছে গাছ, কারণ গাছের পাতা হয় আমরা জানি। তাহলে এখানে যে 5টা শব্দ রয়েছে, সে 5টা শব্দের সঙ্গে, বাঁ দিকের 5টা শব্দের সঙ্গে ডান দিকের 5টা শব্দের আমরা মিল খুঁজে পাচ্ছি। কি মিল? হাতি, সুর, চাল, ধান, গ্রাম, পল্লী, চাঁদ, জ্যোৎস্না, পাতা, গাছ। এরপরে দেখো আছে 17 নম্বর, সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও। এখানে কয়েকটা সংকেত, 4-5টা বাক্য দিয়েছে, সেটাই সংকেত বলা হচ্ছে। সেটাকে অনুসরণ করে একটা গল্প বানাতে বলেছে, তোমাদের একটা গল্প লিখতে হবে। যেমন নদীর পাড়ে সূর্য অস্ত গেল, কোনো গ্রামে মাদল বাজছে, মাদল হচ্ছে এক ধরনের বাজনা। পরব এসে গেল, পরব মানে পর্ব অর্থাৎ উৎসব, পরব এসে গেল। এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে, এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে। ওই যে পরব এসে গেছে, উৎসব এসে গেছে, সেই জন্য ছুটি পড়ে গেছে। এবারে ছুটিতে আমরা বন্ধুরা মিলে
পরে তোমাদের গল্পটা তৈরি করতে হবে। এখানে যে সংকেত দিয়েছে, নদীর পাড়ে সূর্য অস্ত গেল, কোনো গ্রামে মাদল বাজছে, পরব এসে গেল, এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে, এবারে ছুটিতে আমরা বন্ধুরা মিলে, তারপরে তোমরা লিখবে ধরো এবার আমরা বন্ধুরা মিলে, হ্যাঁ, মিলে ঠিক করলাম বেড়াতে যাব, ছুটতে যাব, বা কোথাও ঘুরতে যাব ছুটিতে, এরকমভাবে বা কিছু একটা করব, সেরকম নিজেরা নিজের মতন করে একটা গল্প বানাবে। মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্পের পঞ্চম পাঠ এ পর্যন্তই।